নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 4 পর্যন্ত 4 পর্যন্ত যেসব প্র্যাকটিস সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। যা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই সেটগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো, আর সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দিই। তো সেখানে যারা জয়েন হয়ে নিতে পারো। আর যারা যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে দেখো জিকে প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করি। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের অষ্টম মহাসচিব কে ছিলেন? দেখো, কয়েকজন নাম খুব ইম্পর্টেন্ট, যেমন বান কি মুন, কোফি আনান, অ্যান্তোনিও গুতেরাস, এদের নামগুলো ইম্পর্টেন্ট। তার কারণ কিছু না কিছু কাহিনী আছে। যেমন বান কি মুন পরপর 2 বার নির্বাচিত হয়েছিলেন। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি সেই সব কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা করি। তো অষ্টম মহাসচিব ছিলেন বান কি মুন। কেন ইম্পর্টেন্ট? দেখো, এই যে বান কি মুন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, প্রথমে একটা জিনিস যেটা আসে না, আগে তোমাকে ডিরেক্ট বলে নিই। তিনি অ্যাকচুয়ালি প্রথম নির্বাচন হয়েছিলেন বান কি মুন, সেটা হচ্ছে 2007 থেকে, মানে 1 জানুয়ারি 2007 থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু প্রতি 5 বছর পর পর চেঞ্জ হয়। আবার তাকে তোমার 2011 সালে, মানে 7 আর 5 12 অ্যাকচুয়ালি, তার মানে 2011 সালে, অর্থাৎ টোটাল 7 থেকে 16 পর্যন্ত তিনি কিন্তু এই মহাসচিব পদে নিয়োগ ছিলেন। অর্থাৎ 2007 সালে তিনি একবার প্রথম এই পদটাকে অলঙ্কৃত করেন। তারপরে তিনি আবার 2011 সালে কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য সর্বসম্মতিক্রমে কিন্তু তাকে দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচন করা হয়। তো এই কারণে অষ্টম মহাসচিব অর্থাৎ বান কি মুন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্তোনিও গুতেরাস তোমরা জানো, বর্তমানে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের তোমার মহাসচিব হচ্ছে কে? অ্যান্তোনিও গুতেরাস। আচ্ছা, এইখানে আসে যে তিনি কোথাকার নাগরিক। এই যে অ্যান্তোনিও গুতেরাস, তিনি কোথাকার নাগরিক? আর অ্যান্তোনিও গুতেরাস কিন্তু এটা তার সম্পূর্ণ নাম না, সম্পূর্ণ নাম হচ্ছে অ্যান্তোনিও ম্যানুয়েল ডি অলিভেইরা গুতেরাস। ঠিক আছে? তো তিনি কোথাকার নাগরিক? তিনি হচ্ছে পর্তুগিজের নাগরিক। এগুলো কিন্তু দিতে পারে, পর্তুগিজ। তো অ্যান্তোনিও গুতেরাস তিনি পর্তুগিজের নাগরিক। যদি বলি কোফি আনান অ্যাকচুয়ালি তিনি কিন্তু ঘানার নাগরিক। তো এই জিনিসগুলো কিন্তু জেনো, কোফি আন্নান কোথাকার নাগরিক? তিনি হচ্ছে ঘানার নাগরিক। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ সম্বন্ধে এর আগে বহুবার বলেছি। 24 অক্টোবর ইউএন ডে হিসাবে পালন করা হয়। সেইখানে 5 জন, টোটাল 15 জন সদস্য থাকে, মানে সাধারণ পরিষদের। সেখানে 5 জন স্থায়ী সদস্য আর 10 জন অস্থায়ী সদস্য। 10 জন যে অস্থায়ী সদস্য, তাদের মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছর অন্তর অন্তর 2/3 করে হ্রাস পায়। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন। নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি? বলছে তুমাল্লাপল্লে খনি, যদুগুড়া খনি, নরওয়া পাহাড় খনি, নাকি ভাটিন খনি? তো রাইট অ্যান্সার তুমাল্লাপল্লে খনি, তুম্মালাল্লা পল্লে খনি। এই খনিটা হচ্ছে তোমার বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম যে খনিগুলির মধ্যে একটি, যেটা ভারতে অবস্থিত। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এটা তোমাদের বলি যে এই যে জায়গাটা, এই যে খনিটা, সেটা অ্যাকচুয়ালি ভারতের কোথায়, কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে, তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভারতের অন্ধ্রপ্রদেশ, এপিতে কিন্তু এই যে জায়গাটা, এই গ্রাম, এটা অ্যাকচুয়ালি তুমালাপল্লী বলে একটা গ্রাম আছে। তো সেই গ্রামের নামেই কিন্তু তুমালাপল্লী, এটা তুমালাপল্লী খনি বলা হবে। তো সেই অন্ধ্রপ্রদেশের তুমালাপল্লী গ্রামে কিন্তু এই তোমার তুমালাপল্লী খনি, যেটা সেটা ইউরেনিয়াম খনি, সেটা অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এইখানে যদি বলি যদুগুড়া খনি, এই যদুগুড়াটা কি? যদুগুড়াও কিন্তু একটা ইউরেনিয়াম খনি, কিন্তু যেটা কোথায় অবস্থিত? কিন্তু এটা অ্যাকচুয়ালি বিশ্বের বৃহত্তম খনিগুলোর মধ্যে অন্যতম না, কিন্তু যদুগুড়া একটা খনি, সেটা হচ্ছে ইউরেনিয়াম খনি, যেটা ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। এবং তোমার জায়গাটা হচ্ছে সিংভূম। ঠিক, ঝাড়খণ্ড রাজ্যের তোমার সিংভূম জেলা, যেটা ঝাড়খণ্ডের সিংভূম জেলার যদুগুড়া গ্রামে, গ্রামটার নাম হচ্ছে যদুগুড়া। তো সেই গ্রামে কিন্তু অবস্থিত, এই কারণে সেটাকে বলা হয় যদুগুড়া খনি। ক্লিয়ার? আর একটা জিনিস দেয়, এই যে নারোয়া পাহাড় খনি যেটা বললাম, এটা অ্যাকচুয়ালি মানে এটা বলতে পারা যায় যে এটা সম্পূর্ণরূপে
কি বলবো, এটা হচ্ছে যান্ত্রিক খনি, ঠিক আছে, সম্পূর্ণরূপে মানে যন্ত্র দ্বারাই টোটাল কাজ হয়, যেটা 1995 সালের এই নরওয়া পাহাড় খনি অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে যান্ত্রিক খনি। তো পরীক্ষায় কেন এটা বলে দিচ্ছি, দেখো তোমাকে পরীক্ষা দিতে পারে যে নিচের কোন খনিটি সম্পূর্ণরূপে যান্ত্রিক খনি, তো এরম দিতে পারে। তো সম্পূর্ণরূপে যান্ত্রিক খনি কোনটা? নারোয়া পাহাড় খনি। ক্লিয়ার? আচ্ছা, এবার এইখানে যে ভাটিন খনি, এটা একটা খনি, সেটা তোমার ওই যদুগুড়ার কাছাকাছি অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন। থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে এবং এটি সম্রাট রাজা নির্মাণ করেছিলেন? লর্ড মুরগান মন্দির, তিরুমঞ্জুচারি মন্দির, নাগনাথ, এটা নাগনাথ হবে, ওকে, নাগনাথ অ্যাকচুয়ালি, নাগনাথ স্বামী মন্দির নাকি বৃহদেশ্বর মন্দির? তো তাঞ্জাভুরের কোন মন্দির? তাঞ্জাভুর বললেই কিন্তু সেটা বৃহদেশ্বর মন্দির কিন্তু তোমরা শুনে থাকবে, তাই না? তো তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির অ্যাকচুয়ালি কাকে উদ্দেশ্য করে সেই মন্দির? তো মনে রাখবে ভগবান শিবকে উদ্দেশ্য করে কিন্তু সেই হিন্দু মন্দির। কেননা এটা পরীক্ষায় এরকমও এনটিপিসিতে দেয় যে বৃহদেশ্বর মন্দির মানে কে অলঙ্কিত করে আছেন, কোন ভগবান অলঙ্কিত করে আছেন বৃহদেশ্বর মন্দিরকে? তো ভগবান শিবকে কিন্তু এই বৃহদেশ্বর মন্দিরে রাখা হয়েছে। আচ্ছা, এইখানে কয়েকটা জিনিস একটু বলে রাখি, যেটা এখানে আরও কয়েকটা জিনিস যেমন বলি, এই যে নাগনাথ স্বামী মন্দির, এই যে নাগনাথ স্বামী মন্দির, এই মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় আছে তোমার? এটা হচ্ছে এটা বলা হয় কোথায় জানো? পুমপুম পাহাড়, রাইট, পুম পাহাড়, মনে রাখবে পুম পাহাড়ে কিন্তু এই মন্দিরটা কিন্তু অবস্থিত। পুম পাহাড় খুবই ইম্পর্টেন্ট, নাগনাথ স্বামী মন্দির। এবং এই যে মন্দিরটা, এটাকে কিন্তু কেথুস্থলম নামেও পরিচিত। কি বললাম? এই যে মন্দির নাগনাথ স্বামী মন্দির, তাকে কেথুস্থলাম নামেও কিন্তু পরিচিত নাগনাথ স্বামী মন্দির। ক্লিয়ার? আচ্ছা, মুরুগানের যে এই লর্ড মুরুগান মন্দির, এটা অ্যাকচুয়ালি কোথায় আছে? তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কিন্তু এই লর্ড মুরুগান মন্দির বা মুরগান মন্দির, অ্যাকচুয়ালি লর্ড মুরগান মন্দির তামিলনাড়ুতে আছে। ওকে, নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি রাজ্যের প্রায় অর্ধেক তুলা মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে বা কেন্দ্র হিসাবে আবির্ভূত? তো রাইট আনসার কী হবে? ব্যাঙ্গালোর, মাদুরাই, কোয়েম্বাটুর নাকি চেন্নাই? তো অপশান নাম্বার সি, কোয়েম্বাটুর কিন্তু রাজ্যের মানে যে অর্ধেক তুলা, তার মধ্যে মেন জায়গায় তৈরি হয় হচ্ছে কোয়েম্বাটুর জায়গায়, মানে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র তুলা উৎপাদনে। ওকে, আচ্ছা, এই কোয়েম্বাটুর কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটা হচ্ছে তামিলনাড়ুর, কিন্তু কোয়েম্বাটুর অবস্থিত তামিলনাড়ু, তাই না? তামিলনাড়ুতে কিন্তু এই কোয়েম্বাটুর অবস্থিত। এবং এইখানে আরও কয়েকটা জিনিস, যেমন মাদুরাই। আচ্ছা, মাদুরাই, এই মাদুরাইটা তো অ্যাকচুয়ালি তোমার তামিলনাড়ুতে অবস্থিত, অর্থাৎ মাদুরাই, কোয়েম্বাটুর, চেন্নাই তিনটে তামিলনাড়ুর এলাকা, আর ব্যাঙ্গালুরু কি? ব্যাঙ্গালুরু কর্ণাটকে। ওকে, এবং মাদুরাইকে, আচ্ছা তোমরা বলো তো মাদুরাইয়ের আর এক নাম কী, মানে মাদুরাইকে কী হিসাবে ডাকা হয়? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট কোশ্চেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের, দেখো কোশ্চেনের লেভেল কোথায়, চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা কে ছিলেন? প্রতাপচাঁদ, সঙ্গম রায়, আবু রায় নাকি তেজচাঁদ? তো রাইট অ্যান্সার তেজচাঁদ ইজ আ কারেক্ট অ্যান্সার। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় হয়? তোমরা জানো লর্ড ক্যানিংয়ের সময়, তাই না? তিনি ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, এবং তার সময় কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ক্যানিং কেন বলছি, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, তাই না? লর্ড কর্নওয়ালিস কিন্তু, হ্যাঁ, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। আর লর্ড ক্যানিং কী ছিল? তিনি ভারতের প্রথম ভাইসরয় ছিল। আচ্ছা, এবার এই যে বর্ধমানের রাজা তাহলে কে ছিলেন? তেজচাঁদ। প্রতাপচাঁদ তাহলে কে ছিলেন? প্রতাপচাঁদ ছিলেন এই তেজচাঁদের ভাই ছিলেন। ক্লিয়ার? প্রতাপচাঁদ ছিলেন তেজচাঁদের ভাই। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের বর্ধমানের রাজা কে ছিলেন? তেজচাঁদ। নেক্সট কোশ্চেন। 1967 সালে ভারতের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন, কি বললাম? প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট যেটা হচ্ছে টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত? আহমেদাবাদ, আহমেদনগর, ঔরঙ্গাবাদ নাকি এলাহাবাদ? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার প্রথম যে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, মনে রাখবে প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট কিন্তু আহমেদাবাদে অবস্থিত হয়েছে 1967 সালে। গুরুত্বপূর্ণ এটাই যে প্রথম
পরীক্ষামূলক টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। কোথায়? 1967 সালে আহমেদাবাদে। নেক্সট কোশ্চেন, যে জমি এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদে ব্যতীত রেখে দেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি এক বছরে তুমি 1 বছরের কম সময়ের জন্য বা 1 বছর চাষাবাদ করা হয়নি, সেই জমিটাকে কি বলা হয়? চাষযোগ্য বর্জ্য জমি? না, এটা তো হবেই না। বর্তমান পতিত? আচ্ছা দেখি, মোট বনন করা এলাকা? না, মোট বনন করা এলাকা তো না। বর্জ্য জমি? সেটাও না। তো বর্তমান পতিত, তাকে বলা হয় পতিত জমি। ক্লিয়ার? অ্যাকচুয়ালি বর্তমানে যেহেতু এই জমিটা পড়ে আছে, তাই এটাকে অপশনটা দিয়েছে বর্তমান পতিত, বা পতিত জমি মানে হচ্ছে এটাই যেখানে চাষ করা হয় না। ক্লিয়ার? তো রাইট আনসার বর্তমান পতিত। নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলা, সুরাট, দিল্লি নাকি বোম্বে? তো ঔপনিবেশিক শাসন কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা কিন্তু বাংলাতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ঔপনিবেশিক শাসন, যেখানে হচ্ছে তোমার এই যে শাসন ব্যবস্থা, এই ব্যাপারগুলো গড়ে তুলেছে প্রথম কে? দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে EIC বলা হয়, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো বাংলায় কিন্তু এই প্রথম ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন, কি বলছে? রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1950, 1952, 1953 নাকি 1951? তো রাইট আনসার 1953 সালে কিন্তু ভারতে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন তোমার গঠিত হয়, এবং 1953 সালের, মনে রাখবে, 22শে ডিসেম্বর, 1953 সালের 22শে ডিসেম্বর কিন্তু ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট, নিউরনের কোন অংশের তথ্য অর্জিত হয় বলেছে? দেখো, আমাকে বলেছে অর্জিত হয়, তো অ্যাক্সন, ডেনড্রাইট, দেহকোষ নাকি স্নায়ুপ্রান্ত? তো মনে রাখবে, ডেনড্রাইট কিন্তু অ্যাকচুয়ালি তথ্য অর্জনে সাহায্য করে। তো নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়, সেই রাইট অ্যান্সার হবে ডেনড্রাইট। আচ্ছা, এবার একটা জিনিস বলি, দেখো এই যে নিউরন, আচ্ছা নিউরনটা কি? তো পরীক্ষা আসতে পারে নিউরন কি? তো মনে রাখবে, কোষদেহের গঠনগত, মানে স্নায়ুকোষ, আমাদের যে স্নায়ুকোষ, তার গঠনগত ও কার্যগত একককে বলা হয় নিউরন। পরীক্ষা এটাও কোশ্চেন আসে যে স্নায়ুকোষের গঠনগত ও কার্যগত একককে কি বলে? তখন অ্যান্সার হবে নিউরন। এবং নিউরনই অ্যাক্সন, ডেনড্রন, হ্যাঁ, এই দুই ভাগে বিভক্ত। অ্যাক্সন কোনগুলো? ওই নিউরনের ছবিটা একটু দেখে নেবে, সেখানে কী কী আছে, অ্যাক্সনে কী কী, নিউরোলেমা, হ্যাঁ, তারপরে মায়োলিন শীট কোথায় পাওয়া যায়, এই কোশ্চেনগুলো কিন্তু ডিটেলসে আসে। তো আমি যখন সায়েন্স পড়াবো তখন নিউরন সম্বন্ধে তোমাদের ডিটেলসে ছবি সহ তোমাদের সব কিছু বলে দেবো। নেক্সট কোশ্চেন, এগুলির মধ্যে, মানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? গতি, দেখো গতি তো থাকবেই, এটা কম্পিউটারের বৈশিষ্ট্য। নির্ভুলতা বৈশিষ্ট্য, তথ্যভাণ্ডার বৈশিষ্ট্য, কিন্তু বুদ্ধিমত্তার হার নির্ণয় করা বা বুদ্ধিমত্তার হার, সেটা কিন্তু কম্পিউটারের বৈশিষ্ট্য নয়। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? 29শে এপ্রিল, 28শে এপ্রিল, 27শে এপ্রিল নাকি 30শে এপ্রিল? তো আন্তর্জাতিক নৃত্য দিবস এটা কবে পালিত হয়? এটা হচ্ছে 29শে এপ্রিল কিন্তু আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়। এবার এইখানে কয়েকটা জিনিস দেখো, কয়েকটা জিনিস তোমাদের একটু বলি, যেটা জেনে রাখা দরকার। পরীক্ষায় দিতে পারে যে এই যে আন্তর্জাতিক নৃত্য দিবস, এটা পালন করা হয় কার উদ্দেশ্যে? মানে কোনো কিছুর উদ্দেশ্য আছে তো। তো এটা পালন করা হয় যে তখন, মানে এটা অ্যাকচুয়ালি মানে কারোর জন্মদিনকে স্মরণ করার জন্য। নামটা হচ্ছে, আচ্ছা তোমরা একটু কমেন্টে জানো, একজনকে নামটা এই মুহূর্তে মনে নেই, তবে কি জিন জর্জ এরকম কিছু নাম, তো নামটা তোমরা কমেন্টে জানিও। আন্তর্জাতিক নৃত্য দিবস কাকে উদ্দেশ্য করে পালন করে, মানে কার জন্মদিন উপলক্ষে পালন করা, এটা কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট, এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? দেখো, ঋণ পুনরুদ্ধার, তো ঋণ পুনরুদ্ধার, আচ্ছা বিনিয়োগ, তো বিনিয়োগ করলে আমরা প্রাপ্তি হবে। ধার করা আর ট্যাক্স, দেখো ধার করলে সেখানেও মূলধনের প্রাপ্তির ব্যাপার আছে, কেন আমরা ধার করে সেখান থেকে কামাতে পারি, তো মূলধন প্রাপ্তি ঘটতে পারে। ঋণ পুনরুদ্ধার, ঋণ পুনরুদ্ধার করলে সেখানেও প্রাপ্তি ঘটবে, বিনিয়োগে প্রাপ্তি ঘটবে, কিন্তু ট্যাক্স থেকে কিন্তু এটা নর্মালি এটা মূলধন প্রাপ্তির কিন্তু অংশ নয়, ট্যাক্স। নেক্সট কোশ্চেন, কোন সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করেন?
তো কোন সালে? 1955, 1967, 1965 নাকি 1957? তো রাইট আনসার অপশান নাম্বার ডি, 1957। 1957 সালে কিন্তু তোমার প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দ্বারা কিন্তু এটা উদ্বোধন হয়। এবার পরীক্ষা আসতে পারে যে এই যে প্রথম যে পারমাণবিক চুল্লি যেটা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করেন, সেই চুল্লিটার নাম কি? তো মনে রাখবে অপ্সরা। ঠিক আছে, কি বললাম? অপ্সরা। তো অপ্সরা কিন্তু ভারতের প্রথম, শুধু ভারতের না, এশিয়ার মধ্যেও প্রথম, ভারতের এবং এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি, যা 1956 মানে 1956 সালের 4 আগস্ট, 1956 সালের 4 আগস্ট এটা কিন্তু তোমার চালু হয়। কিন্তু 1957 সালের 20 জানুয়ারি, ওকে, 1956 সালে চালু হয়, কিন্তু 1957 সালের 20 জানুয়ারি কিন্তু প্রধানমন্ত্রী তোমার জওহরলাল নেহরু কিন্তু এর উদ্বোধন করেন। ক্লিয়ার? আচ্ছা, এইখানে যখনই পারমাণবিক চুল্লির কথা আসছে তখন তুমি হোমি জাহাঙ্গীর ভাবা, তার কথা তো অবশ্যই, সে পরমাণুবাদের জনক বলছি কেন, ভারতে পারমাণবিকের জনক যেটা, যিনি হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি তোমার এই যে অ্যাটমিক এনার্জি যে এস্টাবলিশমেন্ট ট্রম্বে যেটা অবশ্যই প্রতিষ্ঠা করেন, সেটা কত সালে? 1954 সালে কিন্তু এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার আমলেই এই যে পারমাণবিক শক্তির গবেষণার বিকাশ কিন্তু তার আমলেই ঘটেছিল। এবং পরীক্ষা এটাও আসে যে দেখো 1956 সালে তো চালু হয় যেটা অপ্সরা, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি অপ্সরা, এটা চালু হয় এবং 1957 সালে উদ্বোধন ঘটে। কিন্তু পরীক্ষা আসতে পারে যে প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কবে? তো মনে রাখবে 1955 সালে। দেখো সালগুলো তুমি একটু বুদ্ধি করে তুমি পড়ো, তাহলে প্রত্যেকটা সাল কিন্তু মনে রাখাটা কোনো গুরুত্বপূর্ণ না, মনে রাখাটা কোনো জটিল না। 1955 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 1956 সালে চালু হয়েছিল, 1957 সালে উদ্বোধন হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলি যে ভাবা অ্যাটমিক রিসার্চ, যে এইগুলো পরে আবার ভিডিওর মাধ্যমে বলবো, কারণ একটা ভিডিওতে সব বলতে গেলে বহুত বড় হয়ে যাবে। চলো, খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে? মহাত্মা গান্ধী, আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী জিন্নাহ নাকি কোনোটিই নয়? তো আলী ব্রাদার্স, অর্থাৎ আলী ব্রাদার্স বলতে অ্যাকচুয়ালি দুই ভাই কারা কারা এটাও পরীক্ষা আসে, যে এই যে আলী ব্রাদার্স বলতে কোন দুই ভাইকে বোঝানো হয়েছে? তো মনে রাখবে শওকত আলী, কি বললাম? শওকত আলী ও মোহাম্মদ আলী, কি বললাম? শওকত আলী ও মোহাম্মদ আলী, এরাই কিন্তু অ্যাকচুয়ালি খিলাফত আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই যে খিলাফত আন্দোলন, এটা কিন্তু শুরু হয়েছিল তোমার 1919, তাই না? 1919 সালে কিন্তু এই খিলাফত আন্দোলনের ব্রিটিশদের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি এটা মুসলিমদের সংগঠনের একটা আন্দোলন কিন্তু, তো ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু এই খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে। পরে কিন্তু যে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন, তার সমর্থন পায়, কিন্তু 1924 সালে আবার কিন্তু এই খিলাফত আন্দোলন কিন্তু গান্ধীজির যে অসহযোগ আন্দোলন সেখান থেকে বিলুপ্ত হয়ে সেটা ভেঙে যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আলী ব্রাদার্স বললাম, আলী ব্রাদার্স বলতে শওকত আলী আর মোহাম্মদ আলী কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, 1994 সালে স্থগিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অংশটি চিহ্নিত করুন। মানে ব্যাপারটা বলেছে কি, সম্মিলিত জাতিপুঞ্জের আগে আরও একটা অংশ ছিল, কিন্তু যেটা 1994 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই যে জিনিসটা, তোমার কি বলবো, সেই যে অংশটা, সেটা কি বলছে? আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত না, এটা তো এখনও আছে। সাধারণ সভা এখনও আছে। নিরাপত্তা পরিষদ এখনও আছে, যেটা সিকিউরিটি কাউন্সিল। কিন্তু ট্রাস্টিশিপ কাউন্সিল এটা কিন্তু বর্তমানে নেই, এটা 1994 সালে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল। ওকে, কি? ট্রাস্টিশিপ কাউন্সিল। নেক্সট কোশ্চেন, পণ্যের রপ্তানি ও আমদানির ভারসাম্যকে কি বলা হয়? চলতি হিসাব, বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স, বাণিজ্যের ভারসাম্য নাকি বর্তমান অ্যাকাউন্ট ঘাটতি? তো বাণিজ্যের ভারসাম্য, পণ্যের আমদানি ও রপ্তানির যে ভারসাম্য তাকে বলা হয় বাণিজ্যের ভারসাম্য। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বলেছে? তোমরা জানো স্থায়ী সদস্য কতগুলি, বহুবার এগুলো বলেছি যে স্থায়ী সদস্য হচ্ছে 5টা। সেগুলো কি কি? দেখো, 5টা যে স্থায়ী সদস্য
সেগুলো P5 নামেও কিন্তু পরিচিত, এটা তোমরা জানো। সেই যে স্থায়ী সদস্য এটা হচ্ছে কি চীন। আমি একবার লিখে দিচ্ছি, তোমরা জানো, আমি চীন পুরো লিখলাম না, দেখো চীন, ফ্রান্স, তাই না, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএস, আর হচ্ছে ব্রিটেন, তাই না, ইউনাইটেড কিংডম, যেটা হচ্ছে যুক্তরাজ্য যাকে বলা হয়, ইউকে বললাম, ব্রিটেন কি ইউকে। তাহলে কটা হলো? 1 2 3 4 5টা। এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য। অস্থায়ী আছে কত? 10টা। এই টোটাল 15টা কিন্তু এই নিরাপত্তা পরিষদে কিন্তু 15টা সদস্য রয়েছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? তো ফ্রান্স। তো ফ্রান্স কিন্তু অ্যাকচুয়ালি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ক্লিয়ার? এবং এটাকে তোমরা তো জানো 1945 সালে অ্যাকচুয়ালি সৃষ্টি করা হয়েছিল, তাই না, 1945 সালে। চলো, শেডস অফ স্যাফরন, কি বলছি? শেডস অফ স্যাফরন বইটি রচয়িতাকে চিদানন্দ রাজঘাটা, কমলা ভাসিন, সাবা নাগভি নাকি অরুন্ধতী রায়? তো রাইট অ্যান্সার কী হবে? কি বইটার নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাবা নাগভি, অর্থাৎ শেডস অফ স্যাফরন বইটির রচয়িতা হচ্ছে সাবা নাগভি। নেক্সট, তামিল নববর্ষ কী নামে পরিচিত? যেমন আমাদের যে নববর্ষ আমরা বলি পহেলা বৈশাখ, সেরকম তামিল নববর্ষ আছে। তো তামিল নববর্ষ কী নামে পরিচিত? বিশু, বেস্ট টু ভার্ডস, উগাদি নাকি ভারুষা পিরাপ্পু? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, ভারুষা পিরাপ্পু। দেখো এগুলো কিন্তু রেলে আসা কোশ্চেন, সেগুলোই আমি ডিটেলসে আরেকটু দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো আবার তুলে ধরছি, তাতে তোমাদের সর্বক্ষণ জিনিসগুলো যেন মনে থাকে। তাহলে রেলের কোশ্চেনের লেভেল দেখো কোথা থেকে কোশ্চেন আসে, কোনো ঠিক নেই। তো এর সাথে সাথে ম্যাথ এবং জিকে, এই তোমার ম্যাথটা কিন্তু তোমাদের খুব সুন্দর হতে হবে, ম্যাথ, এবং তার সাথে রিজনিংটাও ভালো রাখতে হবে। শুধু জিকের উপর টার্গেট করে, হ্যাঁ জিকে তুমি যদি ভালো করে পড়ো, জিকে তোমাকে নাম্বারটাকে টানতে সাহায্য করবে, এটা কিন্তু সত্যি। কেননা তুমি 40টা জিকে, আমাদের যে 40টা জিকে আসবে এনটিপিসিতে, তুমি যদি 40টা জিকে করতে পারো না, তুমি এগিয়ে গেলে। তার কারণ 40টা জিকে করতে তোমার বড় জোর 15 মিনিট লাগবে, তোমার যদি জানা থাকে কোশ্চেন, তুমি শুধু দেখবে আর টিক দেবে, তার মানে 15 মিনিটে তোমার কমপ্লিট। বাকি টাইমটা পাচ্ছ তুমি ম্যাথ আর রিজনিংয়ে। এই কারণেই বলছি জিকেটা কিন্তু খুব ভাইটাল। অবশ্যই ম্যাথ রিজনিং কিন্তু যথেষ্ট ভাইটাল, কিন্তু তার সাথে জিকেটাও। পরবর্তী কোশ্চেন দেখো, কম্পিউটারের ক্ষেত্রে লিফো, LIFO বলতে কি বোঝায়? লাস্ট ইন ফার্স্ট আউট নাকি লাস্ট ইন ফিনিশ আউট নাকি লস্ট ইন ফার্স্ট আউট নাকি লিভ ইন ফার্স্ট আউট? তো লাস্ট ইন ফার্স্ট আউট এটাকে বলা হয় LIFO। কম্পিউটারে LIFO কথার অর্থ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। নেক্সট কোশ্চেন, পৃথক অন্ধ্র আন্দোলনকে বলা হয়, মানে এই যে পৃথক অন্ধ্র আন্দোলন, এই আন্দোলনকে কি বলা হয়? বলছে তেলেগু আন্দোলন, মানে তেলেগু অন্ধ্র আন্দোলন নাকি হামারা অন্ধ্র আন্দোলন নাকি বিশাল অন্ধ্র আন্দোলন নাকি আজাদ অন্ধ্র আন্দোলন? তো বিশাল অন্ধ্র আন্দোলন বলা হয় কি, পৃথক অন্ধ্র আন্দোলনকে বলা হয় বিশাল অন্ধ্র আন্দোলন। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়? কি বলছে কোশ্চেনটা একবার দেখো, উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে, আচ্ছা, কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়? তো ম্যাগনেসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন নাকি পটাশিয়াম? তো সেখানে নাইট্রোজেন ব্যবহার করা হয়, তাই না। কোশ্চেনটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সার কিন্তু করবে। বলেছে প্রোটিন ও অন্যান্য, তাহলে নাইট্রোজেন, তোমরা জানো নাইট্রোজেন থেকে প্রোটিন, মানে প্রোটিন থেকে নাইট্রোজেন সংগৃহীত হয়। তো এই কারণেই বলেছে প্রোটিন ও অন্যান্য যৌগগুলি সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়, সেখানে হচ্ছে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, কিছু জীব অজৈব উৎস থেকে প্রাপ্ত সাধারণ খাদ্য উপাদান হিসাবে কার্বন ডাইঅক্সাইড ও জল ব্যবহার করে। কি বলেছে? কিছু জীব অজৈব উৎস থেকে প্রাপ্ত সাধারণ খাদ্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড ও জল ব্যবহার করে। তাহলে বলছে এই যে জীব কী নামে পরিচিত? এই জীবদের কি বলা হয় যারা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ও জল খাদ্য হিসাবে ব্যবহার করে? কারা কার্বন ডাইঅক্সাইড আর জল খাদ্য হিসেবে ব্যবহার করে? মানে সপুষ্পক উদ্ভিদ না, তার মানে উদ্ভিদ, অর্থাৎ অটোট্রপস। এই যে অটোট্রপস মানেই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ উৎপাদক অ্যাকচুয়ালি। তো উৎপাদকরাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল খাদ্য হিসেবে ব্যবহার করে, উৎপাদক হবে। দেখো হেটেরোট্রপস কী, স্যাফ্রোফাইট কী, হলোজয়িক কী, তো এগুলো পরে কোনো ভিডিওর মাধ্যমে বলবো। সায়েন্স যখন পড়াবো এগুলো ডিটেলসে পড়াবো। হলোজয়িক অ্যাকচুয়ালি প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে বলা হয় হলোজয়িক পুষ্টি, ওকে। আর হলোফাইটিক পুষ্টি হচ্ছে উদ্ভিদ পুষ্টি পদ্ধতিকে বলা হয় হলোফাইটিক পুষ্টি। হেটেরোট্রপস কী, এগুলো ডিটেলসে আরও ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানাতে থাকবো। রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক প্রথম
ব্লাস্ট ফার্নেসের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছিল কত সালে? তাহলে কি প্রথম ব্লাস্ট ফার্নেস যে প্ল্যান্ট সেটা কোনটা? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে ভারতের প্রথম ব্লাস্ট ফার্নেস প্ল্যান্টটা কোনটা, সেটা হচ্ছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। এবার প্রশ্ন হচ্ছে কত সালে উদ্ভাবন হয়েছিল রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট? তো দেখো 1958, 1969 নাকি 1968 নাকি 1959। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 1959 এই সালে কিন্তু তোমার এই রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্ট সেটা কিন্তু উদ্ভাবন হয়েছিল। ক্লিয়ার? এইখানে একটা জিনিস তোমরা জেনে রাখো যে প্রথম কথা হচ্ছে এটা তো একটা ইস্পাত কারখানা, আর রাউরকেল্লা কোথায় আছে তোমরা জানো, উড়িষ্যা রাউরকেল্লা এই জিনিসটা অবস্থিত। এবার প্রশ্ন আসতে পারে যে এই যে রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্ট এটা কার সহায়তায় তৈরি হয়েছিল? তো মনে রেখো জার্মানির সহায়তায়। ক্লিয়ার? রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্ট এটা প্ল্যান্ট তৈরি হয়েছিল এটা হচ্ছে জার্মানির সহায়তায়। ক্লিয়ার? এইখানে একটা জিনিস আমি তোমাদের একটু বলে রাখি যে এই যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট যখন মানে তার যে প্রথম ব্লাস্ট ফার্নেস উদ্বোধন হয়েছিল, তাহলে এই যে ব্লাস্ট ফার্নেসটির নাম কি? ক্লিয়ার? এর নাম কি? তো মনে রাখবে পার্বতী। ক্লিয়ার? কি বললাম? পার্বতী ব্লাস্ট ফার্নেস, মানে সেই যে আরএসপি অর্থাৎ রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট তার যে প্রথম যে ব্লাস্ট ফার্নেস উদ্বোধন হয়েছিল সেটা হচ্ছে পার্বতী। আর যখন উদ্বোধন হয়েছিল তার সেই সময় তোমার রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি কর্তৃক এটা উদ্বোধন হয়েছিল, তো রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে এটিকে কী বলা হয়? মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে কোশ্চেন দেখো, এটা এনটিপিসির ডাইরেক্ট তোলা কোশ্চেন। তো ওরা কি করে ইংলিশ থেকে বাংলা করে, তো ইংলিশ থেকে বাংলা করতে গিয়ে বাংলার ভাষাটা এমন হয় যে কোশ্চেনটাই বোঝা যায় না। তো অ্যাকচুয়ালি এর জন্য একটা জিনিস সত্যি এটা কঠিন হলেও যে বাংলায় পরীক্ষা দেওয়া সায়েন্সের ক্ষেত্রে সত্যি একটু জটিল টাইপের, মানে সায়েন্সের বাংলাটা ঠিক বোঝা যায় না। ওরা অ্যাকচুয়ালি ডাইরেক্ট আমার মনে হয় গুগল ট্রান্সফার করে দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। তো এই কারণে বাংলাটা কেমন কেমন লাগে। অ্যাকচুয়ালি বলতে চেয়েছে এটাই যে আমাদের যে বিভিন্ন বৈদ্যুতিক যে যন্ত্রপাতি সেগুলো সুরক্ষা প্রদান করে এবং সেখানে এমন একটা যন্ত্র সেখানে বৈদ্যুতিক প্রবাহের যে উত্তাপের প্রভাবের ফলে তারা ছিন্ন হয়ে যায় এবং সেই যে যন্ত্রটা এটিকে কী বলা হয়? তো তোমরা সকলেই জানো, তোমাদের যদি কোশ্চেনটা একটু ভালো করে দিতাম তাহলে তোমরা বলতেই পারতে যে যন্ত্রটা হচ্ছে ফিউজ। কারণ ফিউজ তোমাদের বুঝে নিতে হবে যে বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস যখন বলেছে না তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা হবে ফিউজ। ওকে? আর ফিউজ কী দিয়ে তৈরি এটাও পরীক্ষা আছে, কি টিন ও সীসা অর্থাৎ এসএন ও পিবি এর সংকর ধাতু দিয়ে কিন্তু তোমার ফিউজ তার তৈরি। এবং ফিউজ তারের বৈশিষ্ট্য থেকে যেটা আসে, একটা কোশ্চেন আসে যে ফিউজ তারের বৈশিষ্ট্য নিচের কোনটি? তো মনে রাখবে এটা হচ্ছে রোধ কম, তাই না? এবং গলনাঙ্ক নিম্ন, রোধ বেশি। তাহলে ফিউজ তারের কেমন গলনাঙ্ক হওয়া উচিত? নিম্ন গলনাঙ্ক। তো এই জিনিসগুলো কিন্তু এর সাথে সাথে মনে রাখবে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলছে আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি, আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি ভারতের রাজনৈতিক শব্দ ভাণ্ডারে কাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়? কি আয়ারাম গয়ারাম, বিপিনলাল, দুর্গেশলাল, জয়ালাল নাকি গয়ালাল? তো জয়ালালকে কিন্তু এই আয়ারাম আর গয়ারাম যে ব্যাপারটা মানে এই অভিব্যক্তিটা মানে কাকে এইভাবে ডাকা হয় এটাই বলতে চেয়েছে যে আয়ারাম গয়ারাম এইভাবে কাকে ডাকা হয়। তো মনে রাখবে এটা হচ্ছে গয়ালালকে। জয়ালাল না গয়ালাল, আমি ভুল করে জয়ালাল দিয়েছি, এটা বলা হয় গয়ালালকে। ওকে? গয়ালালকে কিন্তু আয়ারাম আর গয়ারাম বলা হয়। চলো, ভারতীয় জাতীয় আন্দোলনের সময় কোনটি মানব সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল? প্রতীক, এটা প্রতীক হবে, মানব সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল যা মেশিন এবং প্রযুক্তিকে মহিমান্বিত করে না। তো কুমোরের চাকা, তাঁত, চরকা না স্পিনিং জেনি? তো রাইট অ্যান্সার চরকা। তো ভারতীয় জাতীয় আন্দোলনের সময় যে মানব সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল সেটা বা যেটা মেশিন ও প্রযুক্তিকে মহিমান্বিত করে না সেটা কি? সেটা হচ্ছে চরকা। বিশেষ মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো। তো এটা তো তোমরা বুঝেই গেলে। তো চরকাকে অ্যাকচুয়ালি কি মানব সমাজের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, প্রথম কথা। আর চরকা সম্বন্ধে আর দুটো কথা একটু বলি যে তখনকার সময় চরকাকে অ্যাকচুয়ালি কিন্তু শুধুমাত্র যে বিপ্লবের প্রতীক হিসাবে ধরা হয় সেটা না, এটা মানে বোঝায় আত্মনির্ভরশীলতা। চরকা মানে তোমাকে দিতে পারে যে চরকা মিনস কি? আত্মনির্ভরশীলতা।
আত্মনির্ভরশীলতা। তো আত্মনির্ভরশীলতা, তারপরে হচ্ছে অধ্যাবসায় ও সংকল্প। অধ্যাবসায় ও সংকল্প। ক্লিয়ার? আত্মনির্ভরশীলতা, অধ্যাবসায় ও সংকল্প, এটা হচ্ছে চরকা কিন্তু এই মানে এই যে প্রতীকটা কিন্তু এই বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, এইখান থেকে যেমন আরও কিছু কোশ্চেন আসে যে তো একটা অ্যাডিশনাল তোমাদের একটা দিয়ে দিই, যেটা হচ্ছে এই যে ভারতের যে জাতীয় আন্দোলন, তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে জাতীয়তাবাদী যে সমালোচনা তার কেন্দ্রবিন্দু কী ছিল। তো মনে রাখবে ড্রেন তত্ত্ব বলে, যদি কখনো দেখো অপশনে কোথাও যে ড্রেন তত্ত্ব, ওকে, ড্রেন তত্ত্ব, তো ড্রেন তত্ত্ব এই ওয়ার্ডটা একটু মনে রেখো, এটা হচ্ছে জাতীয়তাবাদী যে সমালোচনা তার কেন্দ্রবিন্দু ছিল ড্রেন তত্ত্ব। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি দেনা ব্যাংক, এটা সম্প্রতি বলতে এটা যত সম্ভব 2019-এর ঘটনা। অ্যাকচুয়ালি 2019-এ এটা কিন্তু করা হয়েছিল, মানে দেনা ব্যাংক আর বিজয় ব্যাংককে একত্রিত করে তোমার একটা নতুন মানে কোন ব্যাংকের সঙ্গে মার্জ করা হয়, এই দুটো ব্যাংকে মার্জ করে কোন ব্যাংক তৈরি করা হয়। তো মনে রাখবে ব্যাংক অফ বরোদা, যেখানে দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংক এই দুটো ব্যাংকে একত্রিত করে 2019 সালের 1 এপ্রিল কিন্তু বরোদার সাথে এটা একত্রিত করে দেওয়া হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় বলেছে। তো লাইট, আচ্ছা, লাইট একটা ইনপুট ডিভাইস। ট্র্যাক বল কি? ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিন কি? এটাও ইনপুট ডিভাইস। কিন্তু প্লটার কিন্তু এটা কোনো ইনপুট ডিভাইস নয়। তো এবার দেখো এই যে প্লটার, তোমরা দেখো লাইট, ট্র্যাক বল বা টাচ স্ক্রিন এগুলো সম্বন্ধে হয়তো সকলেই জানো, কিন্তু প্লটারটা একটু তোমাদের অজানা হতে পারে। তো বলে দিই, ব্যাপারটা হচ্ছে প্লটার হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্টার, যে প্রিন্টারেরই একটা অংশ। ঠিক আছে, প্রিন্টারের একটা অংশ হচ্ছে প্লটার। এবার দেখো প্রিন্টার যদি বলি, তো প্রিন্টার যেহেতু আমাদের কী দেয়, প্রিন্টার প্রিন্ট করে বাইরে দেয়, তাই না? তো প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, তো সেই কারণে প্লটারটাকেও কিন্তু এটা আউটপুট ডিভাইসের অংশ। তো এই কারণে রাইট অ্যান্সার কী হচ্ছে? প্লটার। তাহলে প্লটার ব্যাপারটা কি জানলে, প্লটারটা কোথায় থাকে? তো প্রিন্টারেরই একটা অংশ। এই কারণে যেহেতু প্রিন্টার আউটপুট ডিভাইস, তো প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস। তোমাদের কিছু ইনপুট ডিভাইসের নাম বলি, যেমন তার মধ্যে কিবোর্ড। আমরা আর এইখানেও কোশ্চেন আছে সবথেকে ব্যবহৃত, কম্পিউটারের সবথেকে ব্যবহৃত কোনটি ইনপুট ডিভাইস হিসেবে বেশি ব্যবহৃত হয়, সবথেকে ব্যবহৃত ইনপুট ডিভাইস কোনটি? তখন অ্যান্সার কিন্তু কিবোর্ড হবে, কারণ কিবোর্ড আমরা সবথেকে বেশি ব্যবহার করি। তো কিবোর্ড ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, ট্র্যাক বলও কিন্তু ইনপুট ডিভাইস। আচ্ছা, লাইট পেন এটাও ইনপুট ডিভাইস। স্ক্যানার ইনপুট ডিভাইস, কেননা স্ক্যান করে প্রথমে। ক্যামেরা ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিন ইনপুট ডিভাইস। জয়স্টিক, এগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো, আমি সব লিখছি না, লিখলে অনেক সময় লাগবে। তারপর মাইক্রোফোন, এটাও ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনগুলো? যেমন ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, বা যেগুলো সরাসরি ভিজুয়াল ডিসপ্লে, যেমন মনিটর, প্রিন্টার, গ্রাফিক আউটপুট ডিভাইস, প্লটার, স্পিকার, এগুলো কিন্তু সব আউটপুট ডিভাইস। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্লটের কি। নেক্সট, ভারতের 100তম মহাকাশ অভিযান কবে উৎক্ষেপণ করা হয়? দেখো যেহেতু 100তম, তো এই কারণেই এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু 100তম। তো 2009, 2012, 2014, 2010, 2012। তো 2012 সালে কিন্তু এই ভারতের 100তম যে মহাকাশ অভিযান সেটা উৎক্ষেপণ করা হয়। এটা অ্যাকচুয়ালি কত সালে? 2012 সালের 9 সেপ্টেম্বর। তো 2012 সালের 9 সেপ্টেম্বর কিন্তু পোলার স্যাটেলাইট যে লঞ্চ ভেহিকেল ব্যবহার করে কিন্তু এই 100তম মহাকাশ অভিযান কিন্তু সম্পূর্ণ করা হয়। ক্লিয়ার? ওকে, অ্যাকচুয়ালি এটা রিমোট সেন্সিং অ্যাকচুয়ালি স্যাটেলাইট, আর যেটা পাঠানো হয়েছিল সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কিন্তু এটা পাঠানো হয়েছিল, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র। ওকে, আচ্ছা, এই রিলেটেড আমি কতগুলো জিনিস বলি, তোমরা কিন্তু চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এটা ডিটেলসে পড়ে রাখবে। আমি নেক্সট ভিডিওর মাধ্যমে চন্দ্রযান, বা নেক্সট না হোক তার 2 দিন পর হোক, আমরা কিন্তু চন্দ্রযান 1, 2 নিয়ে আমি কয়েকটা কোশ্চেন রাখবো, তো তোমরা পড়ে রাখলে তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট, সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের
বিখ্যাত চলচ্চিত্র কোনটি? কি বলছে? সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার যে অবক্ষয় সেটা নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র। চারুলতা, পথের পাঁচালী, জলসাঘর নাকি অপুর সংসার? তো অপশান সি জলসাঘর। এই বইগুলো তোমরা চাইলে দেখতে পারো, খুবই সুন্দর বই। তো জলসাঘর হচ্ছে তোমার এই অবক্ষয়, সম্ভ্রান্ত জমিদারি প্রথার অবক্ষয় নিয়ে যে সত্যজিৎ রায়ের বিখ্যাত বই, সেটা হচ্ছে জলসাঘর। নেক্সট, 1913 সাহিত্যে নোবেল পুরস্কারের বিজয়ী প্রথম ভারতীয়, এটা তো আশা করি সকলেই পারবে, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে মানে প্রথম ভারতীয় বা এশিয়ার মধ্যে প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি গীতাঞ্জলির জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন, যেটি বাংলায় লেখা। কোন বন্দরটি, মানে প্রথমে বাংলায়, তারপরে সেটা ইংলিশ বা অন্যান্যতে ট্রান্সলেট করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় লিখে কিন্তু তিনি এটা নোবেলটা পেয়েছিলেন। কোন বন্দরটি পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি? চেন্নাই বন্দর, কান্দালা বন্দর, কান্দালা বা কান্ডালা, বিশাখাপত্তনম বন্দর নাকি পারাদ্বীপ বন্দর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, চেন্নাই বন্দর কিন্তু একটা কৃত্রিম বন্দর। কি বলছে? পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দর হচ্ছে চেন্নাই বন্দর। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, চেন্নাই বন্দর, এটা কিন্তু একটা জিনিস বলে দিই, না হলে এটা অফুরন্ত থেকে যাবে। এই যে চেন্নাই বন্দর, এর আর এক নাম ছিল মাদ্রাজ বন্দর, ঠিক আছে? এটাও কিন্তু মনে রেখো, চেন্নাই বন্দর এর পূর্বে নাম মাদ্রাজ বন্দর নামে কিন্তু ডাকা হতো। ক্লিয়ার? আচ্ছা, আর এটা বঙ্গোপসাগরের একটা বৃহত্তম বন্দর কিন্তু বলা যায় বঙ্গোপসাগরে। চলো নেক্সট কোশ্চেন। বলছে ফুলের ডিম্বাশয়ে এর অভ্যন্তরে ছোট পুঁথির মতো গঠনকে কি বলা হয়? বৃত্তাংশ। বৃত্তাংশ তো আলাদা, বৃত্তের যে অংশ বৃত্তাংশ, পাপড়ি আলাদা, পুংকেশর তো লম্বা লম্বা যেটা, আর যেটা হচ্ছে ছোট পুঁথির মতো যেটা থাকে সেটাকে বলা হয় ডিম্বাণু। ক্লিয়ার? ফুলের ডিম্বাশয়, দেখো ডিম্বাশয় ডিম্বাণু, তাই না? সেইভাবে তোমরা মনে রাখো যে ডিম্বাশয় কিন্তু অ্যাকচুয়ালি ডিম্বাণুই থাকবে। তো রাইট অ্যান্সার কী হবে? ডিম্বাণু। আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা কিন্তু রেলে যারা পরীক্ষা দিচ্ছ, আমি বারবার করে বলছি, এই যে বৃত্তাংশ, পাপড়ি, পুংকেশর, ডিম্বাণু, এদের ইংলিশ টার্মগুলো কিন্তু তোমরা মনে রেখো। আমি রিসেন্ট ইংলিশও আনবো, কেননা পরীক্ষায় কিন্তু ইংলিশ টার্মগুলো দিয়ে দেয়। এটা আমি তোমাদের ভালোর জন্য বলে দিলাম। ওকে, বাংলায় দেয় না অনেক সময়, বাংলায় পরীক্ষা দিচ্ছ, বাট এই যে বৃত্তাংশ, পাপড়ি, পুংকেশর, ডিম্বাণু, এগুলো কিন্তু ইংলিশে লেখা থাকবে। তখন তুমি যদি ইংলিশ টার্মগুলো না জানো, তো এগুলো ছেড়ে আসা ছাড়া কোনো গতি থাকবে না। নেক্সট, লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে? মহাত্মা গান্ধী। দেখো, প্রথম গোলটেবিল বৈঠক তোমরা জানো মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেনি, তার মানে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন। তো রাইট অ্যান্সার তো মহাত্মা গান্ধী হবেই। তো এটা তো হয়েই গেল। এবং এইখানে প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল, কোন মানে তিনটে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এমন দুজনের নাম বা এমন নামগুলো, সেগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। নেক্সট কোশ্চেন। অ্যাসিড স্বাভাবিক অবস্থায় ক্রিয়া থেকে পাকস্থলীর ভিতরের অংশকে রক্ষা কে করে? মানে কে রক্ষা করে, মানে বলতে পারছে যে অ্যাসিড তো আমাদের শরীরে কনস্ট্যান্ট নির্গত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার পিএইচ কত এটাও মনে রাখো, পরীক্ষা আসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ, আমাদের শরীরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় আমাদের দেহে ভিতরে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচের মান কত, এটা পরীক্ষায় খুব বারবার এসছে। সেটা তোমাদের কমেন্টে জানাও, এগুলো তোমরা কমেন্টে অ্যান্সারগুলো দাও যা যা আমি কোশ্চেন করছি, তাহলে কী হবে, তোমরা জিনিসগুলো জেনে থাকলে। আমি কোশ্চেন করেছি যে পিএইচ, কার পিএইচ, আমাদের শরীরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচের মান কত। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে যে অ্যাসিড পড়ছে তো আমাদের শরীরে পেটের ভিতর, তো এইখানে পাকস্থলীতে সেটা নির্গত হচ্ছে, তো পাকস্থলীর ক্ষতি করছে না, তো কি থাকার জন্য পাকস্থলীর ক্ষতি হচ্ছে না? তো মনে রাখবে মিউকাস, পাকস্থলীর চারিদিকে একটা মিউকাসের পর্দা থাকে, তো এই পর্দা থাকার জন্য কিন্তু এই পাকস্থলীর ক্ষতি হয় না। এই পিএইচের মান যদি খুব কমে যায়, মানে অ্যাসিডিটি যদি বেশি হয়, তখন মিউকাস মেমব্রেন কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়, তখনই আমাদের গ্যাস্ট্রিক আলসার বা আরও বিভিন্ন রোগ ব্যাধি শুরু হয়। নেক্সট কোশ্চেন। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি? তো পরেশনাথ পাহাড়, রাজমহল পাহাড়, দর্মা পাহাড় নাকি মামাভাগ্নে? তো ছোটনাগপুর মালভূমির যে উচ্চতম পাহাড় সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়। নেক্সট কোশ্চেন। কে প্রথম বাংলায় আত্মজীবনী রচনা করেন? তো বাংলায় আত্মজীবনী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলায় আত্মজীবনী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? কি বলছে? স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় কোন উপন্যাসে? ঘরে বাইরে, চতুরঙ্গ, চোখের বালি নাকি চার অধ্যায়? তো রাইট অ্যান্সার কী হবে? স্বদেশী আন্দোলনের প্রথম, এই স্বদেশী আন্দোলনের যে তোমার সমালোচনা পাওয়া যায় সেটা কিন্তু
ঘরে বাইরে, রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে কিন্তু এই স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। তো এই হচ্ছে আজকে আমাদের তোমার সেশন 5 অর্থাৎ প্র্যাকটিস সেট 5 শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো কেমন লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।